একই জিনিস এই জায়গায় 80 টাকা, আরেক জায়গায় 100 টাকা। সিন্ডিকেটের কাছে পুরো বাজারটাই দখল করা। বিভিন্ন পণ্যের শুল্ক কমানো হলেও উল্টো পথে বাজার। এবার বোতলজাত সয়াবিন তেলের সরবরাহ সংকট। ডিলারদের দিকে অভিযোগের তীর ব্যবসায়ীদের। কোম্পানি তেল দিচ্ছে না, ডিলার অজুহাত দিতেছে কোম্পানিতে তেল আসতেছে না। তেল কিন্তু আমাকে 3200 টাকা কার্টন, এখন 3250 টাকা নিতেছে। 1 লিটার 2 লিটার পাওয়া যাচ্ছে না, বেশিরভাগই পাওয়া যাচ্ছে 5 লিটারের বোতল। যেভাবে পারছে সেইভাবে দাম বাড়িয়ে দিচ্ছে আর কি। সঞ্চয় ভেঙে খাইতে খাইতে এখন জমি বিক্রি করতে হচ্ছে, আর তো কোনো ওয়ে নেই। সরকারের বেঁধে দেয়া মূল্যের ধারে কাছেও নেই বাজার বাস্তবতা। বছর ব্যবধানে দ্বিগুণ আলু পেঁয়াজের দাম। হাত বদলের সংস্কৃতি ও দুর্বল বাজার কাঠামোকে দুষছে কৃষি বিপণন। অতিরিক্ত হাত বদলের যে প্রবণতা আছে সেটাই অধিকাংশ সময়তে এই যে মূল্যের যে অতিরিক্ত ওঠানামাটা হয় সেটা একটা বড় কারণ। সাপ্লাই চেইনের সাথে আরও অনেক এজেন্সি জড়িত রয়েছে সরকারের, ওনারা নিশ্চয়ই এই বিষয়ে কাজ করবেন। দেখছিলেন প্রধান শিরোনাম। দুপুরের সময়ের সঙ্গে আছি আমি ওমর ইনান। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। আলিফের কবর জিয়ারত করলেন দুই উপদেষ্টা। চিন্ময়কে নিয়ে বিবৃতি দিলেও আইনজীবী খুনের বিষয়ে চুপ কেন ভারত, প্রশ্ন বিএনপি নেতার। ইসকন নিষিদ্ধের দাবিতে হেফাজতের বিক্ষোভ। বিগত 3 ভোটের অনিয়মে নির্বাচনী অপরাধীদের শাস্তির আওতায় আনা উচিত বললেন বদিউল আলম। সরকারের চাপে সঠিক তথ্য দিতে পারেনি অনেক গণমাধ্যম। পরিবর্তন আসছে মেডিকেল কলেজে ভর্তি পরীক্ষায়। 300-র পরিবর্তে হবে 200 নম্বরে। বেসরকারিতে ভর্তি ফি দেওয়া যাবে কিস্তিতে, স্বস্তি মেলার আশা কর্তৃপক্ষের। শুল্ক কমানোর পরও বাজারে বোতলজাত সয়াবিন তেলের ঘাটতি দেখা দিয়েছে। বিশেষ করে 1 ও 2 লিটারের বোতল কিনতে দোকানে দোকানে ঘুরতে হচ্ছে ভোক্তাকে। ডিলাররা পর্যাপ্ত সরবরাহ না করায় এমন পরিস্থিতি তৈরি হয়েছে বলে জানান খুচরা ব্যবসায়ীরা। তবে পাম অয়েল ও খোলা তেলের যোগান স্বাভাবিক রয়েছে। এদিকে ঊর্ধ্বমুখী আলুর দামে আরও যোগ হয়েছে 5 টাকা। সবজির দাম কমতির দিকে থাকলেও চড়া মাছের বাজার। এমএস আরিফিনের রিপোর্টে বিস্তারিত। আসন্ন রমজান ঘিরে ভোজ্য তেলের যোগান স্বাভাবিক রাখতে চলতি মাসেই মূল্য সংযোজন কর 10% থেকে কমিয়ে 5% করে সরকার। অথচ বাস্তবতা উল্টো। শুক্রবার রাজধানীর কারওয়ান বাজারে 5 লিটারের বোতলজাত সয়াবিন তেল পাওয়া গেলেও সব দোকানে মিলছে না 1 কিংবা 2 লিটারের বোতল। দোকানে দোকানে ঘুরে ক্ষুব্ধ অনেক ক্রেতা। ডিলারদের কাছ থেকে চাহিদা মতো সরবরাহ না পাওয়ায় ঘাটতি দেখা দিয়েছে বলে জানান খুচরা ব্যবসায়ীরা। 2 লিটার পাওয়া যাচ্ছে না, বেশিরভাগই পাওয়া যাচ্ছে 5 লিটারের বোতল। মধ্যবিত্ত যারা 1 লিটার, আধা লিটার, হ্যাঁ এই ধরনের যারা তেল কিনতেছে তাদের জন্য একটা মানে মরার উপর খড়ার ঘা। শুল্ক কমানোর পরেও যদি বাজারে তেলের দাম কম না হয়, কিনতে পারতেছে, এটা তো দেখতেছেন, খেতেই হবে। সঞ্চয় ভেঙে খাইতে খাইতে এখন জমি বিক্রি করতে হচ্ছে, আর তো কোনো ওয়ে নেই। আমরা তেল কিন্তু আমাকে 3200 টাকা কার্টন, এখন 3250 টাকা নিতেছে। কোম্পানি তেল দিচ্ছে না, ডিলার অজুহাত দিতেছে কোম্পানিতে তেল আসতেছে না। চাইতেছি 10 কার্টন, ডিলার দিচ্ছে 5 কার্টন। এদিকে 1 মাসেরও বেশি সময় ধরে ঊর্ধ্বমুখী আলুর দাম কেজিতে আরো 5 টাকা বেড়েছে। খুচরায় যা বিক্রি হচ্ছে 75 থেকে 80 টাকায়। ভারতীয় আলু পাইকারিতে বিক্রি হচ্ছে 65 টাকা কেজি দরে। আর প্রতি কেজি নতুন আলু কিনতে ভোক্তাকে গুনতে হচ্ছে 120 টাকা। পুরান আলু তো শেষ হয়ে গেছে, আর নতুন আলু উঠতে আছে, কমিয়ে দেবে দাম। সরকারের হাতে কিছু আলু আছে, যদি বান বন্যা ঝড় তুফান হয় একথা আবার বীজের প্রয়োজন আছে। এই জিনিসটার সংকটের কারণে বাজারটা উল্টাপাল্টা। সপ্তাহ ব্যবধানে বেড়েছে বেশিরভাগ মাছের দামও। মধ্যবিত্ত ফ্যামিলি তাদের জন্য একটু টাফ হয়ে যায়, প্রাইসটা অনেক হাই। আর একটু কম যদি বাজার রেটটা থাকতো খুব ভালো হতো। বেশি দাম হবেই, এইটাই নিয়ম। নদীর মাছ কেজিতে 200-300 টাকাও বেশি। তবে কিছুটা কমেছে সবজির দাম, যদিও মৌসুম অনুযায়ী এই দামকে কম বলতে নারাজ সাধারণ ক্রেতা। গত বছরের তুলনায় বেশিতে কিনতে হচ্ছে বলেও দাবি তাদের। শাকসবজি বাজারে প্রচুর আছে, কিন্তু দামটা একটু বেশি মনে হয়। কষ্ট তো হচ্ছে, অনেক কষ্ট হইলে কি করা, যেখানে 1 কেজি সেই জায়গায় নেই, মানে 700 গ্রাম। দামটা 50 থেকে 80-র ভিতরে এখনো মানে আছে আর কি। আমরা এর থেকে কমবো আশাবাদী। প্রতি কেজি ব্রয়লার 180 টাকা, সোনালী 270 থেকে 300 টাকা এবং দেশি মুরগি বিক্রি হচ্ছে 500 টাকা দরে। এমএস আরিফিন, সময় সংবাদ, ঢাকা। এদিকে সরকারের বেঁধে দেওয়া যৌক্তিক মূল্যের ধারে কাছেও নেই বাজার বাস্তবতা। নাভিশ্বাস তোলা পণ্য মূল্যের জন্য বাজার সিন্ডিকেটকে দায়ী করছেন অসহায় ভোক্তা। যদিও নিয়ন্ত্রণহীন দামের জন্য বরাবরই এই পণ্যের সরবরাহ ব্যবস্থাপনার দুর্বলতাকে দায়ী করছেন বিপণন অধিদপ্তর।
তারপরও বাজারে নিয়মিত অভিযান চালিয়েই ক্রেতাকে স্বস্তি দিতে চায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। ফরহাদুর রহমানের রিপোর্ট। গত বছরের একই সময়ের তুলনায় বর্তমান বাজারে পুরাতন আলু কেজি প্রতি বিক্রি হচ্ছে ৬৬%-এরও বেশি দামে। বছর ব্যবধানে দাম বাড়ার এই তালিকায় রয়েছে পেঁয়াজ, ডিম, মাংস, মরিচ, সিম, শসা সহ ৩০টিরও বেশি কৃষিপণ্য। পাশাপাশি বর্তমান বাজারের জন্য কৃষি বিপণন অধিদপ্তরের বেঁধে দেওয়া যৌক্তিক মূল্য থেকে বেশি দামে বিক্রি হচ্ছে অধিকাংশ পণ্য। দাম বৃদ্ধির এমন বাস্তবতায় ভোক্তার অভিযোগ, দেশের পরিস্থিতি পরিবর্তন হলেও এখনো বাজারে জিইয়ে রয়েছে সিন্ডিকেট, ফলে মিলছে না স্বস্তি। বাজারটা তো মনে হয় টোটালি নিয়ন্ত্রণের বাইরে আছে। যে যার মতো করে চলতেছে, যে যার মতো করে পারতেছে, কিনতেছে। সিন্ডিকেট একটা জিনিস আছে, বুঝছেন, সব জায়গায় একই জিনিস এই জায়গায় ৮০ টাকা, আরেক জায়গায় 100 টাকা। সিন্ডিকেটের কাছে পুরো বাজারটাই দখল করা। সিন্ডিকেট কারণ ধরেন সব ঠিক হয়ে যাবে। তবে বাজারের এমন পরিস্থিতির জন্য সরকারি সংস্থাগুলো সামনে আনছেন সরবরাহ শৃঙ্খলের অদক্ষতাকে। পাশাপাশি হাত বদলের সংস্কৃতি ও দুর্বল বাজার কাঠামোকেও দায়ী করছেন তারা। সাপ্লাই চেনের যে কাঠামো একটা বড় সমস্যা সেখানে, এবং অতিরিক্ত হাত বদলের যে প্রবণতা আছে সেটাই অধিকাংশ সময়তে এই যে মূল্যের যে অতিরিক্ত ওঠানামাটা হয় সেটা একটা বড় কারণ। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বলছে, প্রাকৃতিক দুর্যোগ, ব্যবসায়ীদের মজুত করার প্রবণতা ও কিছু পণ্যের উৎপাদন ঘাটতি বাজারে অস্থিরতার বড় কারণ। তবে নিয়মিত তদারকিতে কিছু পণ্যের দাম কমে এসেছে দাবি তাদের। বাজার ব্যবস্থাটা এবং অ্যাভেলেবেল যদি প্রোডাক্ট রাখার জন্য আপনার প্রোডাকশন একটা বিষয় রয়েছে। গত 2 বছরে আলুর প্রোডাকশনটা একটু কম হয়েছে। উৎপাদন হওয়ার কারণে সাপ্লাইতে একটু ব্যাঘাত করেছে, এটার দাম একটা কারণ হতে পারে। তবে আমাদের মনিটরিং চলতেছে এবং সাপ্লাই চেনের সাথে আরও অনেক এজেন্সি জড়িত রয়েছে সরকারের, ওনারা নিশ্চয়ই এই বিষয়ে কাজ করবেন। বাজারে মৌসুমি পণ্যের সরবরাহ বাড়লে দাম কমে আসবে বলেও মনে করেন তারা। ফরহাদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। অন্য প্রসঙ্গ, আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যাকাণ্ডে জড়িত কেউ ছাড় পাবে না। সকালে চট্টগ্রামের লোহাগাড়ায় আলিফের কবর জিয়ারত শেষে কথা বলেছেন 2 উপদেষ্টা। গুজবে কান না দিয়ে সম্প্রীতি বজায় রাখার আহ্বান তাদের। এর আগে পরিবারকে সমবেদনা জানিয়ে আর্থিক সহায়তাও তুলে দেন উপদেষ্টারা। 3 বছরের তাসপিয়ার অপেক্ষা বাবার জন্য, কিন্তু বাবার যে আর ফেরা হবে না। ছোট্ট তাসপিয়াকে কোলে নিয়ে আবেগে আপ্লুত হয়ে পড়েন ধর্ম উপদেষ্টা। ছেলেহারা বাবাসহ আলিফের পরিবারকে জড়িয়ে ধরেও সান্ত্বনা দেন তিনি। শুক্রবার সকালে নিহত আইনজীবী সাইফুল ইসলাম আলিফের গ্রামের বাড়ি চট্টগ্রামের লোহাগাড়ার কুটিবিলায় যান ধর্ম উপদেষ্টা। পরিবারের খোঁজখবর নেয়ার পর করেন কবর জিয়ারত। সঙ্গে ছিলেন মাধ্যমিক ও গণশিক্ষা উপদেষ্টা ডাক্তার বিধান রঞ্জন রায়। গুজব এড়িয়ে সম্প্রীতির বার্তা দেন 2 উপদেষ্টা। বলেন, আইনজীবী হত্যায় জড়িতরা ছাড় পাবে না। এ সময় শামসুল হক ফাউন্ডেশন, আসুন্না ফাউন্ডেশন এবং আলমানা হিলের পক্ষ থেকে 7 লাখ টাকার চেক আলিফের পরিবারের হাতে তুলে দেন 2 উপদেষ্টা। যার নাম আসুক, যে জড়িত আছে তাদের সবারও আমরা বিচার চাই, যে লক্ষ্য হোক তাদের ফাঁসি চাই। আমরা হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার চাই। যারা মানে হত্যা করছে এদের সুষ্ঠু তদন্ত করে এদের সুষ্ঠু একটা বিচার চাই আমরা। এদিকে ইসকনের বহিষ্কৃত চিন্ময়কে নিয়ে বিবৃতি দিলেও আইনজীবীর হত্যার বিষয়ে ভারত কোনো প্রতিক্রিয়া না দেখানোয় সমালোচনা করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। সকালে জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ খেলাফত আন্দোলনের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি বলেন, শেখ হাসিনার পতনের পর রাজপথে যে আন্দোলন হচ্ছে তা ন্যায্য হলেও এর ধরন সন্দেহজনক। এ সময় তিনি সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের দায়িত্ব পালন করায় অন্তর্বর্তী সরকারের কাজ বলে মন্তব্য করে ষড়যন্ত্র রুখতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। বিভিন্ন পর্যায়ের সম্মানিত নেতৃত্ব, ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, এই যে জুলাই আগস্ট মাসে এত হাজার মানুষকে মেরে ফেলা হলো, এই যে জুলাই আগস্ট মাসে এত শিশু পর্যন্ত নিহত করা হলো, কই এই নিয়ে তো কোনো বিবৃতি দেখলাম না। এই যে আমাদের অ্যাডভোকেটকে মেরে ফেলা হলো, কই এই নিয়ে তো কোনো বিবৃতি নাই। তাহলে একজনকে গ্রেপ্তার করলে বিবৃতি দেবেন, আর এক খুন করলে বিবৃতি দেবেন না। একজন না, হাজার হাজার খুন হবে, তার বিরুদ্ধেও কোনো বিবৃতি না। এটা পক্ষপাতমূলক। এটা কোনো ব্যক্তি করলেও খারাপ, কোনো রাষ্ট্র করলেও খারাপ। অর্থাৎ দাবিটা ন্যায্য, কিন্তু যে সময়ে যেভাবে আন্দোলন, তার মধ্যে ষড়যন্ত্র আছে।
আইনজীবী আলিফ হত্যায় জড়িতরা যে ধর্মেরই হোক তাদের আইনের আওতায় এনে দ্রুত শাস্তি কার্যকরের দাবি জানিয়েছেন জামাতে ইসলামের ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি ডক্টর শফিকুল ইসলাম মাসুদ। রাজধানীর পুরানা পল্টনে তিনি সাংবাদিকদের বলেন, দেশদ্রোহী কাজের সঙ্গে জড়িতদের নিষিদ্ধের পাশাপাশি তাদের বিচারের আওতায় আনতে হবে। অন্যদিকে সকালে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে দ্য ইঞ্জিনিয়ার্স ফোরামের কর্মী সম্মেলনে যত দ্রুত সম্ভব সংস্কার শেষ করে নির্বাচন আয়োজন করতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান জামাতে ইসলামের নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান। বাংলাদেশ নিয়ে ভারতীয় গণমাধ্যমের অপপ্রচারকে তথ্যযুদ্ধ বলে মনে করেন ফ্যাক্ট চেকাররা। কূটনীতিকরা বলছেন, বাংলাদেশ ঘিরে নীল নকশা বাস্তবায়নের পথে বাধা আসায় অপপ্রচারে লিপ্ত দিল্লি। বাংলাদেশে অস্থির পরিস্থিতি সৃষ্টি করতে মিথ্যা তথ্য ছড়ানো হচ্ছে জানিয়ে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান প্রধান উপদেষ্টার প্রেস সচিবের। মাইমুনা হায়দার চৌধুরীর রিপোর্ট। এর আগেও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সমর্থকদের গ্রেফতার, বাংলাদেশের সনাতন ধর্মাবলম্বীদের উপর আক্রমণ সহ নানান ভুয়া তথ্য ছড়ায় দেশটির গণমাধ্যমগুলো। মিথ্যা তথ্য দিয়ে বাংলাদেশের বিরুদ্ধে তথ্যযুদ্ধে নেমেছে ভারত। সারা দুনিয়াতে এখন আছে যে ইনফরমেশন ওয়ার বলতে যেটা আমরা বুঝি, যে আসলে শুধুমাত্র বাংলাদেশের বা অন্য যে কোনো দেশের ফরেন পলিসির সাথে শুধু এরকম না যে দুই দেশের মধ্যে মিটিং হয় বা দুই দেশের মধ্যে যুদ্ধ হয়, এরকম না। এখন আরেকটা ইনফরমেশন ওয়ারও হয়, তথ্যের যুদ্ধ হয়। ভারতের গণমাধ্যম বন্ধ হয়, তাহলে বাংলাদেশের গণমাধ্যমে প্রকাশিত হবে নিউজটা। স্বার্থে আঘাত আসায় বিশ্বের কাছে বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে তা পুনরুদ্ধারের চেষ্টা করছে ভারত, এমনটি বলছেন সাবেক রাষ্ট্রদূত। বিগত 15 বছর হাসিনাকে সামনে রেখে এমনভাবে বাংলাদেশকে তারা দখল করে নিয়েছিল, যেন আমরা একটা অক্টোপাসের ভিতরে আমরা ছিলাম। কীভাবে বাংলাদেশকে আবার তার আওতা আনা যায় সে লক্ষ্যে কাজ করে যাচ্ছে। তারা মনে করে বাংলাদেশকে যদি অষ্টম সিস্টার হিসেবে নেওয়া যায়, তাহলে কিন্তু ভারতের যে 7 সিস্টার যেটা আছে উত্তর পূর্ব অঞ্চলে, সেটা নিরাপত্তা সংরক্ষিত হয়। প্রধান উপদেষ্টার প্রেস সচিব বলছেন, বিশ্ব দরবারে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার কোনো চেষ্টা সফল হবে না। তিনি আরও জানান, সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় অন্য যে কোনো সময়ের চেয়ে আরও বেশি অঙ্গীকারবদ্ধ অন্তর্বর্তী সরকার। তারা আসলে এক ধরনের চেষ্টা করছে আমাদেরকে একটা ডিস্টেবিলাইজেশনের দিকে, বাট বাংলাদেশের মানুষের মধ্যে তো ঐক্য আছে। কিছু কিছু জিনিস এতটাই সিলি অভিযোগগুলো, যে এটা তো সে যে এই রিপোর্টগুলো করছে তারা তো বাংলাদেশে একটা ফোন দিলেই পারে। ইন্ডিয়ান মিডিয়া বা ইন্ডিয়ার অন্য কেউ কি বলল সেটা আসলে আমরা দেখছি না। আমাদের কথা হচ্ছে যে আমরা আমাদের কাজটা কি করছি, এবং আমরা সোফার আমরা মনে করছি যে সাম্প্রদায়িক সম্প্রীতি রাখার জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করছি। বাংলাদেশে আগের তুলনায় বেশি নিরাপত্তা পাচ্ছে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ। ভয়েস অফ আমেরিকার এক জরিপে এই তথ্য উঠে এসেছে। অক্টোবর মাসের শেষের দিকে পরিচালিত এই জরিপ অনুযায়ী 64.1% উত্তরদাতা মনে করেন আওয়ামী লীগ সরকারের আমলের তুলনায় অন্তর্বর্তীকালীন সরকার ধর্মীয় এবং জাতিগত সংখ্যালঘু জনগোষ্ঠীকে বেশি নিরাপত্তা দিচ্ছে। আর মাত্র 15.3% মনে করেন বর্তমান সরকার সংখ্যালঘুদের নিরাপত্তা দিতে পারছে না। অন্যদিকে 17.9% মনে করেন পরিস্থিতি আগের মতোই আছে। 2014, 18 ও 24-এর ভোটের অনিয়মে নির্বাচনী অপরাধীদের শাস্তির আওতায় আনা উচিত বলে মন্তব্য করেছেন নির্বাচন সংস্কার কমিশনের প্রধান। রাজধানীর এফডিসিতে ছায়া সংসদে তিনি বলেন, নির্বাচনে গণমাধ্যমের ভূমিকা গুরুত্বপূর্ণ। ওই নির্বাচনে সরকারের চাপে অনেকে সঠিক তথ্য দিতে পারেনি। এবারে নির্বাচন কমিশনের বড় কোনো চ্যালেঞ্জ নেই বলেও মন্তব্য করেছেন ইসি সংস্কার কমিশনের প্রধান। 2014, 18 ও 24-এর নির্বাচন নিয়ে দেশ ও দেশের বাইরে তুমুল বিতর্ক হয়। রাতের ভোট, ডামি নির্বাচন সহ দেশের নির্বাচন ব্যবস্থা ধ্বংস করার দায় পড়েছে রকিব, হুদা ও আওয়াল কমিশনের উপর। 2024-এর নির্বাচনেও শেষ মুহূর্তে হুট করে নির্বাচনের হার বেশি দেখানো নিয়েও হয়েছে ব্যাপক সমালোচনা। 5 আগস্টের গণ অভ্যুত্থানের পর তোপের মুখে বিদায় নেয় আওয়াল কমিশন। নতুন নির্বাচন কমিশন গঠনের পর এখন রাজনৈতিক দলগুলো তাকিয়ে আছে ভোটের রোডম্যাপের দিকে। বিএনপি সহ দেশের প্রধান রাজনৈতিক দলের দাবি, দ্রুত সময়ের মধ্যে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজন।
সাংবিধানিক সকল নির্বাচন। শুক্রবার সকালে রাজধানীর এফডিসিতে সুষ্ঠু নির্বাচনের জন্য নির্বাচন কমিশন প্রার্থী ও নাগরিকের ভূমিকা শীর্ষক ছায়া সংসদের আয়োজন করে ডিবেট ফর ডেমোক্রেসি। অনুষ্ঠানে অংশ নিয়ে নির্বাচন সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার বলেন, 2014, 18 ও 24-এর নির্বাচনে যারা নির্বাচনী অপরাধ করেছেন তাদের শাস্তির আওতায় আনা উচিত। নির্বাচন আয়োজনে নির্বাচন কমিশনের পর সরকার গুরুত্বপূর্ণ অংশীজন বলেও মত দেন তিনি। লক্ষ লক্ষ ব্যক্তি বস্তুত যারা নির্বাচনী দায়িত্ব পালন করেছে গত 3টি নির্বাচনে, তারা কিন্তু নির্বাচনী অপরাধ করেছে। তাদেরকে বিচারের আওতায় আনা হয়নি এবং বিচারের আওতায় আনা উচিত বলে আমি মনে করি। ভোটার তালিকা তৈরি, নারী ও প্রবাসী ভোটারদের অংশগ্রহণ নিশ্চিত করা ছাড়া নির্বাচন কমিশনের বড় কোনো চ্যালেঞ্জ নেই বলে জানান বদিউল। আমাদের অতীতের নির্বাচন কমিশনগুলো বলছে যে তারা সুষ্ঠুভাবে দায়িত্ব পালন করে নাই, তাদের উপর বিভিন্ন পক্ষ থেকে চাপ ছিল। তো সেই চাপ তো আমরা আশা করি না এবার থাকবে। তো তাদের সবচেয়ে বড় যে ঝুঁকি, যে চ্যালেঞ্জ, সেটা তো অনুপস্থিত। বিগত নির্বাচনে গণমাধ্যমগুলো কেউ সরকারের চাপে আবার কেউ ইচ্ছা করে সঠিক তথ্য দেয়নি বলেও মন্তব্য করেন তিনি। গত 3টি নির্বাচনে তারা বলতে পারেন না, কেউ কেউ ইচ্ছা করে বলেন নাই, আর কেউ কেউ তারা ওই যে বাধ্য হয়ে এটা বলতে পারেন না। বর্তমান সময়ে সংস্কার গুরুত্বপূর্ণ এবং এই সংস্কারের জন্য সময় দিতে হবে বলে জানান বদিউল আলম। 31 ডিসেম্বরের মধ্যে নির্বাচন সংস্কার কমিশন সরকারকে সংস্কার রিপোর্ট জমা দেবে বলে জানান তিনি। সংস্কারটা গুরুত্বপূর্ণ। ফারজানা আক্তার, সময় সংবাদ, ঢাকা। পরিবর্তন আসছে মেডিকেল কলেজের ভর্তি পরীক্ষায়। এবার 300 নম্বরের পরিবর্তে পরীক্ষা দিতে হবে 200 নম্বরে। আর বেসরকারি মেডিকেলে ভর্তির টাকা কিস্তিতে পরিশোধ করার সুবিধা রাখা হয়েছে। স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর বলছে, ভর্তি প্রক্রিয়াকে শিক্ষার্থী বান্ধব করতেই পরিবর্তন আনা হয়েছে। তবে পরীক্ষার নম্বর কমানো হলেও শিখন ঘাটতি যেন না হয়, সেভাবে প্রশ্ন প্রণয়নের পরামর্শ শিক্ষাবিদদের। শাকির আহমেদের রিপোর্ট। বেসরকারি মেডিকেল কলেজে এমবিবিএস কোর্সে পুরো ফি একসঙ্গে পরিশোধের নিয়ম থাকায় শিক্ষার্থী ও অভিভাবকদের জন্য তা কষ্টসাধ্য। 2024-25 শিক্ষাবর্ষ থেকে শিক্ষার্থীরা 3 ধাপে দিতে পারবেন এই ফি। এবার ইনস্টলমেন্টের সুযোগ রাখা হয়েছে বেসরকারিতে ভর্তি হওয়ার ক্ষেত্রে, কাজে এটা স্টুডেন্টদের জন্য একটা বড় স্বস্তির জায়গা আমি মনে করি। সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজে ভর্তিচ্ছুদের জন্য নীতিমালায় আরও বেশ কিছু পরিবর্তন আনা হয়েছে। এবার 300 নম্বরের পরিবর্তে 200 নম্বরের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর বলছে, সবশেষ এইচএসসি উত্তীর্ণরা জীববিজ্ঞান সহ বেশ কয়েকটি পরীক্ষায় অংশগ্রহণ করেনি। আর এসএসসির নম্বরের ভিত্তিতে এইচএসসিতে ফল প্রকাশ করা হয়েছে। তাই মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের ফলাফল মিলিয়ে 200 নম্বরের স্কোরকে কমিয়ে করা হয়েছে 100। এসএসসি এবং এইচএসসি মিলে 100 নাম্বার এবং স্টুডেন্টরা আরও 100 নম্বরে পরীক্ষা দিবে। স্টুডেন্ট যারা ম্যাট্রিক পরীক্ষা এবং ইন্টারমিডিয়েট পরীক্ষার মাঝখানে যদি কারো ইমপ্রুভমেন্ট থাকে, তাহলে ইমপ্রুভমেন্ট ওরাও পরীক্ষা দিতে পারবে। এটা একটা নতুন একটা পরিবর্তন আছে। একজন শিক্ষাবিদ বলছেন, প্রশ্ন প্রণয়নে সাবজেক্ট ম্যাপিং এর বিষয়টি বিবেচনায় নিতে হবে। মেডিকেল ভর্তি পরীক্ষায় সবসময় বায়োলজির উপরে গুরুত্ব আরোপ করা হয়, ঠিক সেইভাবেই বায়োলজির উপরে গুরুত্ব সমানভাবে রেখে যা আমরা এক্সপেক্ট করি আমাদের লার্নিং আউটকাম, যেটা আমাদের প্রত্যাশিত, সেই লার্নিং আউটকামের উপর ভিত্তি করে আমাদের কাঠিন্যের মাত্রা ঠিক রেখে প্রশ্নপত্র অবশ্যই প্রণয়ন করা উচিত। আগামী 17 জানুয়ারি অনুষ্ঠিত হবে এবারের মেডিকেল ভর্তি পরীক্ষা। শাকির আহমেদ, সময় সংবাদ, ঢাকা। পলিথিনের ব্যবহার বন্ধে কারখানায় অভিযানের পাশাপাশি খোলা বাজারেও কার্যক্রম বাড়াচ্ছে সরকার। সকালে রাজধানীর নিউ মার্কেট মনিটরিংয়ে যায় পরিবেশ মন্ত্রণালয়ের টিম। যদিও এখনও জরিমানার পথে হাঁটছেন না তারা, বরং জোর দিচ্ছেন সচেতনতায়। তবে ক্রেতা বিক্রেতারা বলছেন, সহজলভ্য ও সস্তা বিকল্প না এলে পলিথিন ব্যবহার বন্ধ করা কঠিন হবে। খোলা বাজারে পলিথিন ব্যাগের ব্যবহার বন্ধের সিদ্ধান্ত বাস্তবায়নে কারখানায় কারখানায় অভিযান চালাচ্ছে সরকার। যদিও বাজারের চিত্র ভিন্ন, এখনও দেদারসে ব্যবহার হচ্ছে পলিথিন ব্যাগ। ক্রেতা বিক্রেতারা বলছেন, ক্ষতিকর হওয়ায় নিষিদ্ধ এই পণ্যের ব্যবহার বন্ধ চান তারাও। তবে জুৎসই বিকল্প না দিতে পারলে কাজে আসবে না অভিযান মনিটরিং। বিকল্প একটা যে কোনো পদ্ধতি বের করে বন্ধ করাটা উচিত। বন্ধ পক্ষে আমরা মাছ পানি এটা কাগজের ঠোঙ্গা দেওয়া যাবে না, দিব ভিজা সিরাপ পরে দেবো, ঠোঙ্গায় দিব পরে যাবো গা। ওটার পরিপ্রেক্ষিতে একটা জিনিস
বাজারে পৌঁছানো দরকার। কারণ সবাই নিজে থেকে উদ্যোগ নিতে হবে যে আমি আসলে এটা করবো না, এটা ক্ষতিকর সমাজের জন্য, পরিবেশের জন্য। এদিকে পলিথিন ব্যবহার বন্ধে 3 ধরনের কার্যক্রম পরিচালিত হচ্ছে বলে জানিয়েছেন পরিবেশ মন্ত্রণালয়ে গঠিত মনিটরিং টিম। শুক্রবার রাজধানীর নিউ মার্কেট কাঁচা বাজারে গিয়ে কমিটির সভাপতি জানান, সিদ্ধান্ত বাস্তবায়নে কার্যক্রম আরও জোরদার করছে সরকার। সব মিলিয়ে 166টি মোবাইল কোর্ট পরিচালনা হয়েছে এবং সেখানে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে 349টি প্রতিষ্ঠান। বড় শপিং মলগুলোতে তো টোটালি বন্ধই হয়ে গেছে, আপনি আগোরা, স্বপ্ন বা ইউনিমার্ট এরকম যারা বড় শপিং মলে বন্ধ হয়ে গেছে। কাঁচা বাজারগুলোতে কিছু কিছু আছে, কিন্তু সেখানেও কিন্তু ব্যবহার অনেকটা কমে এসেছে। এ সময় বিকল্প হিসাবে পাট, কাপড় ও কাগজ ব্যবহারের বিষয়ে সবাইকে উদ্বুদ্ধ করেন তিনি। পাশাপাশি পরিবেশ বান্ধব পলিথিন নিয়েও কাজ হচ্ছে বলেও জানান। ফরহাদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। সূচকের পতন আর দৈনিক লেনদেনের বেহাল দশায় গেল সপ্তাহে পার করেছে ঢাকা পুঁজিবাজার। 3 সপ্তাহেও মন্দাভাব থেকে বের হতে পারেনি ফার্মা ও কেমিক্যাল খাতের শেয়ার। অব্যাহত পতনেই থেকেছে আর্থিক খাতের 23 প্রতিষ্ঠান। সপ্তাহের প্রথম কার্যদিবসে ঢাকার শেয়ার বাজারের লেনদেন 367 কোটি 79 লাখ টাকা নেমে আসে 302 কোটি 5 লাখ টাকায়। এরপরের 4 কার্যদিবসে ওঠানামায় শেষ দিন 473 কোটি 76 লাখ টাকায় ঠেকলেও একদিনও পার হয়নি 500 কোটির লেনদেন। মূলধনও পতনে পড়ে গেল সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে 6,07,086 কোটি টাকায় নামে। এরপর অবশ্য উত্থানে শেষ কার্যদিবসে তা 6,64,356 কোটি 40 লাখ টাকায় দাঁড়ায়। সপ্তাহ জুড়ে ঢাকার পুঁজিবাজারে ব্যাংক খাতের দৈনিক গড় লেনদেন 3.17% বেড়ে দাঁড়িয়েছে 70 কোটি 82 লাখ টাকায়। তবে গেল সপ্তাহেও গ্রাহকের আস্থা পায়নি আর্থিক খাতের 23 প্রতিষ্ঠান। সাধারণ বীমার 43 কোম্পানির গড় লেনদেন 58.11% কমে নেমেছে 18 কোটি 33 লাখ টাকায়। সপ্তাহ জুড়ে টাকার অঙ্কে লেনদেনের শীর্ষে ছিল ইমারেল্ট অয়েল ইন্ডাস্ট্রিজ লিমিটেড, ইন্ট্রাকো রিফুয়েলিং স্টেশন লিমিটেড, HR টেক্সটাইল লিমিটেড, ডোরিন পাওয়ার জেনারেশনস অ্যান্ড সিস্টেমস লিমিটেড, বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স কোম্পানি লিমিটেড। অন্যদিকে দাম কমতির শীর্ষ 5 কোম্পানি হল নিউ লাইন ক্লোথিংস লিমিটেড, ফিনিক্স ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড, এনার্জি প্যাক পাওয়ার জেনারেশন লিমিটেড, অলটেক্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড, ন্যাশনাল ফিড মিল লিমিটেড। জিনাতারা জশোয়া, সময় সংবাদ, ঢাকা। 6 দফা দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনারে মহাসমাবেশ করছে বৈষম্য বিরোধী মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসি ছাত্র সংগ্রাম পরিষদ। সেখানে আছেন সহকর্মী তানভীর হাসান মেঘ। সরাসরি যাচ্ছি তার কাছে। তানভীর, বৈষম্য বিরোধী জাতীয় মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট পরিষদের 6 দফা দাবিতে কিন্তু কেন্দ্রীয় শহীদ মিনারে এখানে মূলত মহাসমাবেশের একটি আয়োজন করা হয়েছে। সেই ধারাবাহিকতায় কিন্তু আমরা দেখতে পাচ্ছি, নিশ্চয়ই আপনারা আমার ক্যামেরার ফ্রেমে দেখতে পাচ্ছেন, পিছনে কিন্তু মেডিকেল ফার্মাসিস্টের যে সকল শিক্ষার্থীরা রয়েছে সেই সকল শিক্ষার্থীরা কিন্তু তারা কিন্তু মূলত এখানে জড়ো হয়েছেন। এবং এখানকার যে মুখ্য বিষয়টি সেটি হচ্ছে এখানে কিন্তু শুক্রবার দুপুরে কিন্তু একে একে কেন্দ্রীয় শহীদ মিনারে জড়ো হতে থাকেন জাতীয় মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মেসি পরিষদের নেতৃবৃন্দ ও শিক্ষার্থীরা। এবং আরেকটি জিনিস জানিয়ে রাখতে চাই যে সারা দেশ থেকে প্রায় 23টি সরকারি IST শিক্ষার্থীরাও কিন্তু এখানে কিন্তু যুক্ত হয়েছেন। এবং সেই সঙ্গে মূলত দুপুর থেকেই কিন্তু সারা দেশ থেকে বিভিন্ন মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসি পরিষদের শিক্ষার্থীরা কিন্তু এখানে যুক্ত হয়েছেন। এবং সেই সঙ্গে যদি আপনাদেরকে একটু জানিয়ে রাখতে চাই যে মূলত যে 6 দফা দাবি নিয়ে তারা মূলত আজ যে মহাসমাবেশের আয়োজন করেছে বৈষম্য বিরোধী মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মেসি ছাত্র সংগ্রামী পরিষদ, তার মধ্যে অন্যতম যে 6 দফা দাবি রয়েছে তার মধ্যে স্বতন্ত্র পরিদপ্তর গঠন করতে হবে এবং ডিপ্লোমা ডিগ্রিধারীদের 10ম গ্রেড 2য় শ্রেণী পদমর্যাদা প্রদান করে দ্রুত নিয়োগের ব্যবস্থা করতে হবে এবং গ্র্যাজুয়েটদের 9ম গ্রেডের পদসৃষ্টি ও স্ট্যান্ডার্ড সেট আপে অন্তর্ভুক্তি করতে হবে। এবং সেই সঙ্গে মেডিকেল টেকনোলজিস্ট কাউন্সিল গঠন ও প্রাইভেট সার্ভিস নীতিমালা প্রণয়ন করতে হবে। একই সঙ্গে
স্বতন্ত্র বোর্ড গঠন ও ছাত্রছাত্রীদের স্কলারশিপ প্রশিক্ষণ ভাতা চালু করতে হবে। আমরা এখানে এসে বিভিন্ন শিক্ষার্থীদের সাথে কথা বলছিলাম, তারা বলছিল যে তারা বেশ কয়েক বছর ধরেই কিন্তু তারা নানা বৈষম্যের শিকার হচ্ছেন। তার প্রেক্ষাপটে কিন্তু তারা সারা দেশে কিন্তু বিভিন্ন সময় কিন্তু তারা সারা দেশে কিন্তু বিভিন্ন জায়গায় কিন্তু তারা মূলত আন্দোলন করেছিলেন এবং সেই প্রেক্ষাপটে কিন্তু তারা স্মারকলিপি দিয়েছে। সেই সুবাদে কিন্তু তারা এখন পর্যন্ত কোনো সদুত্তর পায়নি, যার প্রেক্ষাপটে আজ কেন্দ্রীয় শহীদ মিনারে কিন্তু তারা একটি মহাসমাবেশের ডাক দিয়েছে। পরবর্তীতে তারা অনুষ্ঠানের যে কার্যক্রম, সেই কার্যক্রম শুরু হলে পরবর্তী কী পদক্ষেপ বা কী কর্মসূচি নিবে সেটি আমাদেরকে জানাবে, তখন আমরা পরবর্তী আপডেট জানিয়ে দিতে পারবো। তো এই ছিল আমার কাছে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে সবশেষ। সরাসরি যুক্ত ছিলাম কেন্দ্রীয় শহীদ মিনারে। সাগরের নোনা জলে গা ভাসাতে সৈকতের শহর কক্সবাজারে বাড়ছে পর্যটকদের আনাগোনা। সাপ্তাহিক ছুটির দিনে যেন প্রাণ ফিরে পায় সমুদ্র তীর। পর্যটকদের প্রাণ চাঞ্চল্যে হাসি ফুটেছে ব্যবসায়ীদের মাঝেও। পর্যটন স্পটগুলোতে নিরাপত্তা জোরদারের দাবি তাদের। মোহাম্মদ ফরাজের ক্যামেরায় সুজাউদ্দিন রুবেলের রিপোর্ট। নেই উত্তাল ঢেউ, হিমেল হাওয়ায় স্নিগ্ধ নীল জলরাশি, ভোরের রাঙা আলোয় সমুদ্র স্নানে হাজারো পর্যটক। অন্য দিনের চেয়ে শুক্রবার সাগর পাড়ে ঢল নামে পর্যটকের। শৈবাল থেকে শুরু করে কলাতলি পর্যন্ত থাকে না তিল দারুণের ঠাঁই। ভ্রমণ পিপাসুরা সমুদ্র স্নানের পাশাপাশি পরিবার পরিজন নিয়ে তুলছেন ছবি, গা ভাসিয়েছেন টিউবে, আর অনেকে ওয়াটার বাইকে ঘুরছেন সাগরের নোনা জলে। ঘোড়ার পিঠে ঘুরে বেড়ানোর পাশাপাশি পর্যটকরা মেতেছেন আনন্দ উল্লাসে। এখানে আসলে অনেক ভালো লাগে, প্লাস হলো আপনাদের এই যে এখন সাগরের জন্য উৎসব মুখর পুরোটাই। বড় সমুদ্র সৈকত, এখানে তো সবাই দেখার ইচ্ছা থাকে। ফ্যামিলি থেকে সুযোগ পাইছে, এই জন্য ফ্যামিলির সাথে আসছি। আসলে অফিসগুলো সব ছুটি, এই সময় আসলে ঘুরতে অনেক মজা লাগে। ঘোরাফেরা করলাম, লাস্টে ঘোরায় চললাম, অনেক ভালো লাগছে। পর্যটন ব্যবসা ফের চাঙ্গা হওয়ায় হাসি ফুটেছে ব্যবসায়ীদের মুখে। তাদের আশা আসছে দিনে পর্যটক আরও বাড়বে, সেজন্য নিরাপত্তা ব্যবস্থা জোরদারের দাবি হোটেল কর্তৃপক্ষের। লোকজন আরও বেশি হবে, আমরা এই আশা করতেছি। যখন বেশি হয় আমাদের ব্যবসা আল্লাহর রহমতে ভালো হয়। পর্যটকদের আরও নিরাপত্তা প্রয়োজন আছে, কারণ যেহেতু তারা বিভিন্ন জায়গায় এখানে ঘুরতে এসে অনেক লোকাল হয়ে চলে যায়। পর্যটন মৌসুমে 1 নভেম্বর থেকে কক্সবাজার সেন্ট মার্টিন পথে জাহাজ চলাচল শুরু হলেও এবার চলবে 1 ডিসেম্বর থেকে। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। চট্টগ্রামে আইনজীবী হত্যার প্রতিবাদ ও ইসকনকে নিষিদ্ধের দাবিতে বায়তুল মোকাররমে বিক্ষোভ সমাবেশ করছে হেফাজতে ইসলাম। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী আলামিন তুষার, সরাসরি যাচ্ছে তার কাছে। তুষার, জুম্মার নামাজের পর থেকেই কিন্তু এখানে আসলে হেফাজতে ইসলামের ডাকা যে বিক্ষোভ সমাবেশ সেটা কিন্তু চলছে এবং দলটির যারা নেতাকর্মী যারা রয়েছেন তারা কিন্তু তাদের বক্তব্য দিচ্ছেন এবং আমরা এখানে দেখছি যে হাজার হাজার মানুষ যারা আসলে আজকে জুম্মার নামাজ আদায় করেছেন তারপরে কিন্তু তারা আসলে এখানে অবস্থান করছেন এবং আমরা যেটা যেমনটা দেখেছি যে এখানকার যারা রয়েছেন তারাও কিন্তু আসলে বারবার বলছেন যে ইসকন কোনো আসলে হিন্দুদের সংগঠন নয়। তারা আসলে চাচ্ছেন যে ইসকনকে বাংলাদেশে নিষিদ্ধ করা হোক। এই ধরনের এই যে চট্টগ্রামে যে ঘটনা ঘটে গেল তার পরবর্তী সময়ে এবং এই মুহূর্তে কিন্তু আসলে এই হেফাজতে ইসলামের যে অন্যতম নেতা আমরা সবাই যে আসলে যাকে চিনে তিনি কিন্তু আসলে শুরু করেছেন মাওলানা মামুনুল হক। দীর্ঘদিন ধরে তিনি কিন্তু তার এই সময়ে কিন্তু তিনি আসলে বিভিন্ন ধরনের তাদের বক্তব্য দিয়েছেন এবং বিশেষ করে ইসকনের ব্যাপারটি কিন্তু সামনে এসেছে। এই যে কিছুদিন আগে যে চিন্ময় কৃষ্ণ দাস যিনি গ্রেফতার হয়েছেন তারপরে কিন্তু যেই ঘটনা ঘটে এবং পরবর্তীতে তাকে আদালতে নেওয়ার সময় যেই ঘটনা ঘটে তারপরে উপস্থিত হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় মহানগরী নেতৃবৃন্দ, সমবেত বিক্ষুব্ধ জনতা, সর্বপ্রথম আমি বাংলাদেশের মাটিতে হিন্দুত্ববাদের নৃশংস আক্রমণে শাহাদাত বরণকারী চট্টগ্রামের সহকারী পাবলিক প্রসিকিউটর তরুণ আইনজীবী শহীদ সাইফুল ইসলাম আলিফের শাহাদাতের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে তার রূহের মাগফিরাত কামনা করছি এবং তার ছোট্ট কচি শিশু সহ তার শোক সন্তপ্ত পরিবার পরিজনের প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করছি। সংগ্রামী তৌহিদি জনতা,
এই বিক্ষোভ সমাবেশের মাধ্যমে আমরা আমাদের হৃদয়ের ব্যথাটুকু জাতির সামনে, মানুষের বিবেকের সামনে উপস্থাপন করার জন্য এখানে সমবেত হয়েছি। আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, এটা আমাদের বুঝতে কোনো কষ্ট হচ্ছে না যে আজকে সুপরিকল্পিতভাবে একটি সাম্প্রদায়িক উস্কানির মাধ্যমে বাংলাদেশে সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধানোর পরিকল্পিত পায়তারা চালানো হচ্ছে। শহীদ সাইফুল ইসলাম আলিফের হত্যাকাণ্ডের ঘটনা নির্মম, শুধু বর্বর নয়, বরং ঘৃণ্য এক হত্যাকাণ্ড প্রকাশ্য দিবালোকে আদালত চত্বরে একটি সন্ত্রাসী সংগঠনের সশস্ত্র সন্ত্রাসীরা একজন তরুণ আইনজীবী সরকারি কর্মকর্তাকে টেনে খিচিয়ে নিয়ে হত্যা করবে, এইরকম বর্বরতার দৃশ্য দেখার জন্য বাংলাদেশ প্রস্তুত নয়। বাংলাদেশ আজ অগ্নিগর্ভ, বাংলাদেশের প্রতিটি মানুষের হৃদয়ে আজ রক্তক্ষরণ হচ্ছে। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা বলতে চাই, মানুষের এই ক্ষোভ, মানুষের হৃদয়ের রক্তক্ষরণকে আপনারা বুঝবার চেষ্টা করুন এবং যে সকল হত্যাকারী হিসেবে চিহ্নিত ঘাতকদেরকে গ্রেফতার করা হয়েছে তাদেরকেই শুধুমাত্র বিচারের আওতায় আনলে চলবে না। আমাদের স্পষ্ট দাবি হলো, এই ঘটনার নেপথ্যে যারা রয়েছে সেই নেপথ্য খুনিদেরকে বের করে মুখোশ উন্মোচন করতে হবে, তাদেরকেও বিচারের আওতায় আনতে হবে। শহীদ আলিফ হত্যাকাণ্ডের জন্য ইস্কনের স্পষ্ট মদতদাতা খুনি শেখ হাসিনাকে আসামি করে তার রেসপন্সরদের বিরুদ্ধে আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, বিগত 15 বছর আমরা দেখেছি বাংলাদেশের অভ্যন্তরীণ প্রতিটি বিষয়ে কিভাবে শুধু অসৌজন্যমূলক নয়, বরং কূটনৈতিক শিষ্টাচার বর্জিত বাংলাদেশের অভ্যন্তরীণ ইস্যুতে চরমমগ্ন হস্তক্ষেপ করে বাংলাদেশের জনগণকে আহত ক্ষতবিক্ষত করে তুলেছে ভারত। বাইতুল মোকাররম মসজিদের সামনে হেফাজতে ইসলামের মহাসমাবেশ চলছে, আমরা সরাসরি যুক্ত ছিলাম সেখানে। জুলাই আগস্ট অভ্যুত্থানের পর পাপন সহ অনেক কর্মকর্তা গা ঢাকা দেয়ায় বিসিবির সভাপতির দায়িত্ব দেওয়া হয় ফারুক আহমেদকে। নানা ঘটনার মধ্য দিয়ে 100 দিন অতিক্রম করল তার বোর্ড। এই সময়ে সাকিব হাতুরু সিংহের মতো ইস্যু সামাল দিতে যেমন হিমশিম খেতে হয়েছে, আবার এনসিএল, টি20 আর বিপিএল এর পরিকল্পনায় প্রশংসাও কুড়িয়েছেন নীতি নির্ধারকরা। বিশ্লেষকরা বলছেন, মূল চ্যালেঞ্জ অপেক্ষা করছে সামনের দিনগুলোতে। কমিটি গঠন সহ পেশাদার কাঠামো তৈরির তাগিদ দেন তারা। আর দর্শকদের চাওয়া দুর্নীতিমুক্ত বোর্ড, যদিও বিসিবি পরিচালকরা নিজেদের কাজ নিয়েই তৃপ্ত। মাকসুম আলম খানের রিপোর্ট। 100 একটা তাৎপর্যপূর্ণ সংখ্যা। কোনো ব্যাটসম্যান 100 রান করলে ব্যাট উঁচিয়ে সেঞ্চুরি উদযাপন করে। বর্তমান ক্রিকেট বোর্ডেরও 100 দিন পূরণ হলো। এই 100 দিনে তারাও কি সেঞ্চুরি সেলিব্রেট করতে পারছে? 100 দিনে ফারুক ভাই যা যা বলছিলেন তা তিনি সবকিছু তিনি পূরণ করতে পারেননি। এই বোর্ডটা সেমই, কোনো চেঞ্জ দেখতেছি না। ছাত্র জনতার অভ্যুত্থানে দেশের পরিবর্তিত পরিস্থিতিতে বদল আসে ক্রিকেট বোর্ডের চেয়ারেও। 21 আগস্ট বিসিবির সভাপতি হিসেবে দায়িত্ব নেন ফারুক আহমেদ। নাজমুল হাসান পাপনের নেতৃত্বাধীন সাবেক বোর্ডের নানা অনিয়ম নিয়ে শুরু থেকেই যিনি ছিলেন উচ্চকণ্ঠ। নিজে দায়িত্ব নিয়ে মানোন্নয়নের প্রতিশ্রুতি দেন স্পষ্ট ভাষায়। দায়িত্ব নেয়ার প্রথম 100 দিন কেমন কাটলো তার জানতে যোগাযোগ করা হলেও সময় পাওয়া যায়নি। তবে ক্রিকেট প্রেমীরা জানিয়ে দিয়েছেন বর্তমান বোর্ডের কাছে তাদের প্রত্যাশার কথা। বিসিবিতে কোনো দুর্নীতি, কোনো অনিয়ম যেন না হয়। ক্রিকেট বোর্ড কোনো কিছুর ভিতরে যাতে রাজনীতির কোনো হস্তক্ষেপ না থাকে। শুরুর অনেকটা সময় সাকিব ইস্যুতে তটস্থ থাকতে হয়েছে ফারুককে। এরপর হাতুরু সিংহে কিংবা শান্ত ইস্যুও এসেছে সামনে। অধিকাংশ ক্ষেত্রে কঠিন সিদ্ধান্ত নিয়েছেন বর্তমান নীতি নির্ধারকরা। তবে এই বোর্ড সবচেয়ে বেশি প্রশংসিত হয়েছে দেশীয় কোচ, আম্পায়ার, গ্রাউন্ডসম্যানদের গুরুত্ব দেওয়ার কারণে।
তবে কিছু বিষয়ে এখনো আগের বোর্ডের পথেই হাঁটছেন বর্তমান পদধারীরা। বিশ্বকাপ ব্যর্থতার তদন্ত প্রতিবেদন প্রকাশের কথা বলেও করা হয়নি। সবচেয়ে বড় ব্যর্থতা যে সাকিব আল হাসানকে তিনি দেশের মাটিতে এনে লাস্ট টেস্টে খেলাতে পারেন নাই। বহুদিন ধরে ডিজিএম নাই, অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার নেই, ডেপুটি জেনারেল ম্যানেজার নেই, জেনারেল ম্যানেজার নেই। তবে আত্মপক্ষ সমর্থন করেছেন বিসিবির এই পরিচালক। কয়েকটা ইভেন্ট হলো, আমাদের একটু স্ট্রেস গেছে, একটু বেশি সময় দিতে হয়েছে, বাট কোনো কমপ্লেন নাই, সবকিছু স্মুথলি হচ্ছে। ক্রীড়াঙ্গন সংস্কারে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের গঠন করা সার্চ কমিটির এই সদস্যের মতে সামনের 100 ডেতে বিসিবির চ্যালেঞ্জ আরও বেশি। সামনের 100 দিনের মধ্যে যেন এই প্রশ্নটা না করতে হয় যে এখনো ক্রিকেট বোর্ড জোড়াতালি দিয়ে চলছে। সবচেয়ে বড় এসিড টেস্টটা হচ্ছে এবারের বিপিএল, কারণ তারা বিপিএল কে নিয়ে অনেক বেশি হাইপ তুলেছেন। তবে বিপিএল এর সময় চলবে আরও 4 ফ্র্যাঞ্চাইজি লিগ, তাই নামি দামি বিদেশি ক্রিকেটারদের এনে এই আসরকে সফল করাটা বেশ চ্যালেঞ্জিং হবে ফারুক আহমেদের বোর্ডের জন্য। মাকসুম আলম খান, সময় সংবাদ, ঢাকা। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। একই জিনিস এই জায়গায় 80 টাকা, আরেক জায়গায় 100 টাকা। সিন্ডিকেটের কাছে শুকনো বাজারটাই দখল করা। বিভিন্ন পণ্যের শুল্ক কমানো হলেও উল্টো পথে বাজার। বোতলজাত সয়াবিন তেলের সংকট, আলুর দামের রেকর্ড, মানা হচ্ছে না সরকারের বেঁধে দেয়া মূল্য। আলিফের কবর জিয়ারত 2 উপদেষ্টার, চিন্ময়কে নিয়ে বিবৃতি দিলেও আইনজীবী খুনের বিষয়ে চুপ কেন ভারত, প্রশ্ন বিএনপি নেতার। ইসকন নিষিদ্ধের দাবিতে হেফাজতের বিক্ষোভ। এবং বিগত 3 ভোটের অনিয়মে নির্বাচনী অপরাধীদের শাস্তির আওতায় আনা উচিত বললেন বদিউল আলম। সরকারের চাপে সঠিক তথ্য দিতে পারেনি অনেক গণমাধ্যম। এই ছিল দুপুরের সময়ে, সঙ্গে থাকুন সময়ে।